আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা গত ক্লাসে যেগুলো করেছিলাম তার পরের থেকে শুরু করব। গত ক্লাসে আমরা করেছিলাম হচ্ছে 783 ইনভেন্টরি, কাস্টমার ইনভয়েস, আনডিপোজিটেড ফান্ড আর হচ্ছে পেমেন্ট মেথড। আচ্ছা দেখেন, আমরা প্রথমে শুরু করব হচ্ছে আজকে সাপ্লায়ার পার্ট করব, ভেন্ডর পার্ট। ভেন্ডর মানে হচ্ছে যারা আমাদের পাওনাদার। একটু আগে আমরা হচ্ছে ইউজার রোলে দেখেছিলাম অ্যাকাউন্টস ম্যানেজ, অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজমেন্ট, আর একটা দেখেছিলাম অ্যাকাউন্ট পেয়েবল ম্যানেজমেন্ট। দেখেন, পেয়েবল ম্যানেজমেন্ট যদি বলে তাহলে যে কাজটা করবেন এই কাজটা আমি দেখাবো এখন। এই এই মেনুগুলো হচ্ছে পেয়েবল ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে। তাহলে আপনি যদি অ্যাকাউন্টস রিসিভেবল ম্যানেজমেন্টের মানে রোল পান, এই মেনুর বাইরে অন্য কোনো মেনু ব্যবহার করতে পারবেন না। আর যদি অ্যাকাউন্টস পেয়েবল পান তাহলে এইখানে যা আছে সেগুলো করতে পারবেন। এবার দেখি আমরা এখানে কি কি আছে। ফার্স্টে হচ্ছে আমরা একটু পড়ার চেষ্টা করব কি কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে আছে হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স কি সেটা আমরা দেখব, চেক কি সেটা দেখব, বিল কি সেটা দেখব, পে বিল কি সেটা দেখব, পারচেস অর্ডার দেখব, ভেন্ডর ক্রেডিট দেখব, ক্রেডিট কার্ড ক্রেডিট দেখব, প্রিন্ট চেক এবং ভেন্ডর অ্যাড করা। আমরা প্রথমে যেটা দেখব ভেন্ডর অ্যাড করব, এরপরে আমরা যেটা করব পারচেস অর্ডার করব, এরপরে গিয়ে আমরা বিল ক্রিয়েট করব, এরপরে হচ্ছে আমরা ভেন্ডর ক্রেডিট করব, এরপরে হচ্ছে পে বিল, এরপরে আমরা এক্সপেন্স এবং চেক অ্যাট এ টাইমে করব। একটা চেক করব আগে, এক্সপেন্স করব পরে, ঠিক আছে? দেন হচ্ছে আমরা ক্রেডিট, ভেন্ডর ক্রেডিট কার্ড যেটা বা ক্রেডিট কার্ড ক্রেডিট যেটা সেটা করব। আর প্রিন্ট চেক হচ্ছে আপনি জাস্ট ডাউনলোড করবেন, এই আর কি। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের টপিক। এর বাইরেও আমরা সময় পাইলে আরো অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা হচ্ছে সাপ্লায়ার অ্যাড করার দেখি, যে আমরা এক্সপেন্স মেনুতে যাব, এখানে যাওয়ার পর এখানে ভেন্ডরে যাব, ভেন্ডরে গিয়ে কিপ ট্র্যাক অফ হু ইউ পে, অর্থাৎ আপনি কাকে পে করছেন তার হিসাব আপনি রাখবেন। এখানে প্রথমে ম্যানুয়ালি অ্যাড করব, এরপর আমরা ইম্পোর্ট করব। দেখেন এখানে ম্যানুয়ালি যদি আমরা অ্যাড করি, আমরা ধরলাম হচ্ছে স্টিফেন। স্টিফেন হচ্ছে আমার একজন সাপ্লায়ার, আমি তার নাম লিখে আমি শুধু সেভ দিলাম, আর কোনো কিছু না দিলেও অসুবিধা নেই। কাস্টমার যেহেতু আমরা অ্যাড করতে পেরেছি, সেম ভাবে আমরা সাপ্লায়ার অ্যাড করব। এখানে কাস্টমার আর সাপ্লায়ার এই দুইটার মধ্যে শুধু রিলেশনশিপে মানে ডিফারেন্স, এছাড়াও ইনফরমেশন সেম ক্যাটাগরির, ঠিক আছে? যার জন্য এখানে আমরা বেশি সময় মানে নষ্ট করব না। এখানে গিয়ে আমরা ইম্পোর্ট ভেন্ডরে যাব, এখান থেকে আমরা স্যাম্পল ফাইল নিব। দেখেন এই হচ্ছে আমাদের স্যাম্পল ফাইল। স্যাম্পল ফাইল নেওয়ার পর এখানে আমাদের মূলত এই সব ডিলিট করে দিব, ঠিক আছে? ডিলিট করে আমরা এখানে যে তথ্যগুলো বসাবো সেগুলো আমাদের কাছে থাকতে হবে। আমরা চলে যাব হচ্ছে আমাদের মেইন টপিকে। আমরা চলে যাব হচ্ছে, দেখেন এখানে গিয়ে আমরা সাপ্লায়ার লিস্টে যাব। এখান থেকে আমরা সাপ্লায়ারের নাম লিখব। দেখেন এটা হচ্ছে সাপ্লায়ারের নাম, আমরা এটা কপি করলাম, এরপরে হচ্ছে আমরা নাম পেস্ট করে দিব। আর কোনো কিছু না থাকলেও আমরা ইম্পোর্ট করতে পারবো, বাট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা লিখব কন্ট্রাক্ট। আচ্ছা, এখানে আমরা আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে, এটা হচ্ছে কোম্পানির নেম, কোম্পানির নেমটা যাবে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্রাক্ট নেম, কন্ট্রাক্ট নেম হচ্ছে এখানে আমরা পাবো।
তাহলে কন্ট্রাক্ট নেম দিলাম, এ হচ্ছে কন্ট্রাক্ট নেম। এরপরে ইমেইল, ইমেইল এখান থেকে নিব, ইমেইল নিব। ফোন, মোবাইল, ফ্যাক্স এগুলো আমরা এখান থেকে নিব না। এটা হচ্ছে দেখেন এগুলো হচ্ছে ইউকের নাম্বার, এটা দরকার নেই। ওয়েবসাইট নিব, ওয়েবসাইট। অ্যাড্রেস দরকার নাই, জিপ কোড দরকার নাই, কান্ট্রি দরকার নাই। ওপেনিং ব্যালেন্স নিব, ওপেনিং ব্যালেন্স, এটা ওপেনিং ব্যালেন্স, আর এটা হচ্ছে ডেট, আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এই তিনটা নিলাম, ওগুলো আমি নিলাম না। আচ্ছা, এরপরে দেখেন বাকি যে কয়েকটা আছে ওইগুলো ফাঁকাই থাক। আমার এটা আমি আপনাদেরকে এটা আপডেট করে দিব, যেহেতু আমরা ইউএস এর কোম্পানির কাজ করতেছি, এখানে ইউএস এর মানে তথ্যগুলো আমরা আনবো। ঠিক আছে, আমি এটা আপডেট করে দিব, তখন আপনারা সবই দিয়ে দিবেন। ঠিক আছে, বাট আমি এগুলো দিলাম না, কারণ এগুলো হচ্ছে ইউকের অ্যাড্রেস। সমস্যা নেই, ওয়েবসাইট থাকতে পারে। অ্যাড্রেস দিলাম না, এটাকে আমি এখন সেভ দিব, মানে দিব, ইম্পোর্ট করব। দেখেন এই যে ব্রাউজ, এখানে কি আমরা ইম্পোর্ট করব। এখানে দেখেন এটা ইম্পোর্ট করলে ইম্পোর্ট হয়ে যাবে। আপনি নেম দেখবেন, কোম্পানি দেখবেন, ইমেইল দেখবেন, ওয়েবসাইট দেখবেন, ওপেনিং ব্যালেন্সের ডেট, ট্রানজ্যাকশন আইডি। দেখেন এখানে কিন্তু আরও অনেক কিছু ছিল, ওগুলো কিন্তু এখানে শো করে নাই। এবং আমি যে তথ্যগুলো দিছি সবগুলো কিন্তু আসছে। কেন আসছে? কারণ আমি কলামগুলো ঠিক রাখছি, কোনো কলাম ডিলিট করি নাই। ওই ফরম্যাটে কলাম সব ঠিক আছে। ও কি করছে, কলামগুলো সবগুলো নেওয়ার পর যেগুলো দেখছে ব্ল্যাঙ্ক, কিছু নাই, ওগুলো বাদ দিয়ে ও বাকিগুলো দিছে। বুঝতে পারছেন? এখন আপনি আবার এটা করতে যাবেন না, সব বাদ দিয়ে শুধু যেগুলো আছে ওগুলো দিয়ে ইম্পোর্ট করেন না। ঠিক আছে? হ্যাঁ, ওই জন্য ঝামেলা হবে তখন। এখন দেখেন সব ইম্পোর্ট হয়ে যাবে। এবার দেখেন যেগুলো আমি ইম্পোর্ট করেছি সবগুলো ইম্পোর্ট হয়েছে। সবগুলো ইম্পোর্ট করার পর আমরা ব্যালেন্স চেক করব কোথায় গিয়ে। এই দেখেন ব্যালেন্স আছে এখানে, এগুলো হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলে যাবে। এগুলো সমস্ত ব্যালেন্স কোথায় যাবে? অ্যাকাউন্টস পেয়েবল। আপনি চলে যান এখানে অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে, কারণ পাওনাদার তো এরা। রিপোর্টে যান, ব্যালেন্স শিট লেখেন, ঠিক দেন। এবার দেখেন অ্যাকাউন্টস পেয়েবলে যান, আচ্ছা এখানে যখন পাওনাদারদের দিবেন, এই লিস্ট তো অবশ্যই আপনি কাস্টমার থেকে পাবেন, ক্লায়েন্ট থেকে পাবেন। ক্লায়েন্ট ধরেন ডেটা মাইগ্রেট করতে বলছে, বলবে কি কি ডকুমেন্টস তোমার লাগবে, তখন আপনি তার কাছ থেকে চাইবেন। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখি। অ্যাকাউন্টস পেয়েবল, এক্সপেন্স, চার্ট অফ অ্যাকাউন্ট, হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল,
অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এখানে ৯৮,০০০ আসছে। ব্যালেন্স শিট, সবগুলো যোগ করলে কত হয়? ৯৮,৫৫০। ৯৮,৫৫০ চলে আসছে। এটার সাল ছিল কত? ২০২৩-এর ১। ডেট দিছি দাঁড়ান। আমরা যদি ব্যালেন্স শিটে গিয়ে ব্যালেন্স শিট ১/১/২০২৩, আচ্ছা আমি সেটিংসে এখানে করে দিই, অ্যাকাউন্ট সেটিংস, অ্যাডভান্স, অ্যাকাউন্টিং মেথড, অ্যাক্রুয়াল, ডান। চলে আসছে, এখন চলে আসছে। মানে এখান থেকে নিচ্ছিল না, মানে সিস্টেম প্রবলেম দেখাচ্ছিল। এর মাদার ইয়া হচ্ছে এই ইয়াতে, অ্যাডভান্স সেটিংসে। হ্যাঁ, এখানে গিয়ে করলেই হয়ে যাবে। দেখেন এই যে অ্যাডভান্সে গিয়ে আমরা করে ফেলবো, এখানে গিয়ে যে অ্যাক্রুয়ালটা দিলে তখন চলে আসবে। আচ্ছা আশা করি এটা পারবেন। এখানে হ্যাঁ রিসিভেবল আসবে, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল দুইটাই আসবে। এখানে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল আছে, আমি যদি একটু যাই, এই যে আসছে, চলে আসছে, এখানে সবই আসবে। মানে লাস্ট ক্লাসে সম্ভবত ওইখানে অন না করার কারণে আসে নাই, শো করে নাই, ঠিক আছে, কিন্তু এখন শো করবে। আচ্ছা তাহলে আমরা অ্যাক্রুয়াল দিলে শো করতো, অ্যাক্রুয়াল হয়তো এখানে দেওয়া ছিল না, এই জন্য শো করে নাই। কারণ এগুলো তো হচ্ছে ধরেন বাকিতে বিক্রি করছেন বা বাকিতে কিনছেন, এগুলো তো হচ্ছে ক্যাশ বেসিসে আসবে না, ক্যাশ বেসিসে এগুলো শো করবে না, এই জন্য শো করতেছিল না। আর এইখান থেকে মানে না করে ওইখান থেকে রিপোর্টটা আগে অন করে নেবেন, তাহলে করবে। আচ্ছা আশা করি পারবেন। এখন এইবার আসেন হচ্ছে আমরা ট্রানজেকশনে চলে যাই। আমরা যেটা করব যে আপনার হচ্ছে এখানে প্রথমে পারচেস অর্ডার, মানে আমরা যদি কোনো কিছু কেনাকাটা করি বা আমরা যদি কোনো প্রোডাক্ট কিনতে চাই, তাহলে আমরা প্রথমে কি করব? পারচেস অর্ডার দিব, ঠিক আছে। পারচেস অর্ডার হচ্ছে সবার প্রথমে দিতে হবে। জাস্ট আমরা, এটাও কিন্তু নন পোস্টিং আইটেম, তার মানে হচ্ছে আপনি ধরেন পারচেস অর্ডার করা মানেই যে আপনার খরচ হয়ে যাবে তা কিন্তু না। পারচেস অর্ডার করা মানে আপনি ওই প্রোডাক্টটা কিনতে চান, সেটার একটা ইচ্ছা পোষণ করলেন, কার কাছ থেকে কিনবেন তার নাম দিলেন, তারপর হচ্ছে এখানে মেইল আইডি চলে আসলো, এখানে ধরেন কবে কিনবেন, এখানে একটা ডেট দিলেন। স্টোর নিয়ে পরে কথা বলবো। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্যাটাগরি ডিটেলস, একটা আছে আইটেম ডিটেলস। এক কথায় বলি, যদি কোনো প্রোডাক্ট কিনেন, প্রোডাক্ট মিনস আমরা ইনভেন্টরি যেগুলো অ্যাড করেছি, ওই ইনভেন্টরি যদি আপনি কিনতে চান তাহলে আইটেম ডিটেলসে গিয়ে কিনতে হবে। আর যদি আপনি সরাসরি খরচ বুক করতে চান, মানে ধরেন এখন কিনতেছেন, এখন এটা খরচ দেখাই দিবেন, তখন আপনি ক্যাটাগরিতে গিয়ে করবেন। কারণ ক্যাটাগরিতে আপনি পাবেন সরাসরি চার্ট অফ অ্যাকাউন্ট, আর আপনি আইটেমে পাবেন এখানে প্রোডাক্টের নাম, ঠিক আছে।
বুঝতে পারছেন তো কোনটা কখন ব্যবহার করবেন? আমরা এখানে এসে ধরেন আইটেম কি কি আইটেম কিনবো সেই আইটেমের নামগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। কত পিস কিনবেন এখানে সেই পিসের সংখ্যা বসাবেন। এরপরে হচ্ছে কাস্টমারের মানে কারণটা আমি পরে বলবো। হ্যাঁ, প্রথমে অর্ডার করবেন আর কি। 7 ক্লোজ, দেখেন 7 ক্লোজ, খেয়াল করবেন। এখন অর্ডার করার পর আপনি যদি দেখেন যে এটা আপনার হচ্ছে প্রোডাক্টটা ভালো, আপনি কিনতে চান, তাহলে আপনি এটাকে যখন অর্ডার কনফার্ম করবেন বলবেন যে আমি এই প্রোডাক্টগুলো নিতে চাই, তুমি পাঠিয়ে দাও। তখন সে পাঠিয়ে দিবে এবং এবং আপনাকে একটা বিল ধরায় দিবে। সেটাই আমরা করবো। এখন চলে যাব হচ্ছে এক্সপেন্সে যাব। দেখেন ক্যাটাগরিতে পরে করব, বলছে ক্যাটাগরিতে আইটেম কেনা যাবে না। আমি তো এখানে আইটেম কিনতেছি। আইটেম কিনতে হলে আপনাকে আইটেম ডিটেলসেই যাইতে হবে। ক্যাটাগরি ধর আপনি বেতন দিবেন, তখন আপনি ক্যাটাগরি করবেন। আপনি ধরেন হচ্ছে ভাড়া দিবেন, ক্যাটাগরি করবেন। আপনি হ্যাঁ র ম্যাটেরিয়াল কিনবেন, ম্যাটেরিয়াল দিবেন। অর্থাৎ সরাসরি এক্সপেন্স হিসেবে বুক করতে চাইলে তখন আপনি এক্সপেন্স ইয়াতে যাবেন, ক্যাটাগরিতে যাবেন। ক্যাটাগরি দেখাবো, টেনশন নিন না। আপাতত এটা মনে রাখেন যে আপনি ইনভেন্টরি আইটেম কিনবেন, প্রোডাক্ট কিনবেন, কোনো সার্ভিসও না, কোনো অন্য কিছু না, শুধু প্রোডাক্ট কিনবেন এবং সেই প্রোডাক্টটা কিনে আপনি বিক্রি করবেন। রিসেল প্রোডাক্ট যেটা, সেটাই শুধু কোথায় যাবে? আইটেমে যাবে। আচ্ছা, এরপরে দেখেন আমরা এই হচ্ছে আমাদের পারচেস অর্ডার, দেখতে পাচ্ছেন পারচেস অর্ডার। এক্সপেন্সে গেলে অল দেখতে পারবেন। অল বলতে বিলও দেখতে পারবেন, পারচেস অর্ডারও দেখতে পারবেন, বিল পেমেন্টও দেখতে পারবেন, ভেন্ডরও দেখতে পারবেন। যত ধরনের পারচেস রিলেটেড ট্রানজ্যাকশন আছে সব আপনি এই এক্সপেন্সের মেনুতে গেলে দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে এটাকে আপনি কনফার্ম করার পরে কি করবেন? বিলে কনভার্ট করবেন। কপি টু বিল, কপি টু বিলে গেলে এবার দেখেন এখানে বিলের চাইলে ছবি দিতে পারেন, ঠিক আছে। এরপরে আসেন হচ্ছে এখানে এসে আপনি যেটা করবেন, চাইলে পার্শিয়াল বিলও করতে পারেন। আমি ধরুন ফুল অর্ডার করেছি, তাহলে আপনি ফুলই করবেন। এখানে শুধু বিল নাম্বারটা দিবেন। সাপ্লায়ার যে বিল দিবে সেই বিলের একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা এখানে বসাবেন। তারপর হচ্ছে এখানে কোন ডেটে বিলটা করবেন, ধরেন আপনি দিলেন 6 তারিখ, 6 তারিখে এসে আপনি অর্ডার কনফার্ম করছেন, ঠিক আছে। এরপর আপনি সেভ দিয়ে দিলেন, তাহলে এটা আপনার সেভ হয়ে গেল। এরপরে আসেন হলো অর্ডার, হ্যাঁ অর্ডার কনফার্ম করেই তো আপনার সে মাল পাঠাইছে, তারপরে সাথে বিলও পাঠাইছে, ঠিক আছে। এটাও কি হয়ে যাবে আপনার। এখন এইটা এই যে 5550, এইটার জন্য আমার এখানে তো ভ্যাটের একটা ট্যাক্সের একটা ব্যাপার আছে। ও এখানে পার্সেস ট্যাক্স নাই, সরি, মানে সুবিধা হচ্ছে যে ইউএসএ তে কোনো পার্সেস ট্যাক্স নাই। তার মানে আপনি যা কিনবেন কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, কোনো ভ্যাট দেওয়া লাগবে না, ঠিক আছে। বিক্রি যে করবে তাকে দিতে হবে। আচ্ছা, এইবার আসেন হচ্ছে আপনি কি করলেন, এইটা এই নামে একটা এখানে কিন্তু এই পুরোটাই আপনার কোথায় যাবে? অ্যাসেটে যাবে। আপনি চাইলে এখানে দেখতে পারেন, এই যে জাস্ট হচ্ছে ট্রানজেকশন জার্নালে গিয়ে দেখবেন এখানে কোনো ভ্যাটের কোনো কিছু নাই। আপনারা যদি শুধু ইউএস মার্কেটকে টার্গেট করে শিখেন, এনাফ, বুঝছেন। ইউএস এর মার্কেটে অনেক কাজ পাওয়া যায়। হ্যাঁ, কাজ দিবে কে, কাজ করে না কে, দেখেন কে দেয়। কাজ শেখে না কে, কাজ না শিখে তো কাজ চাওয়া যাবে না। এই দেখেন এটা জার্নালটা কি হয়েছে দেখেন। একটু চালাক চতুর হবেন, বোকা হওয়া যাবে না। বোকা হবেন আপনাকে সবাই ঠকাবে, বুঝছেন। এবার দেখেন, হ্যালো আপু, আমি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি আমি, বলেন। আচ্ছা,
তো ধরেন আপনি বলতেছেন যে সারা জীবন ডেবিট সামনে দিছে আর ক্রেডিট নিচে দিছে, এটা উল্টা কেন? এতে কি আপনার অ্যাকাউন্টসে কোনো ঝামেলা হয়েছে? ওটা কিছুই না, ওটা আপনি যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দাঁড়ান, এই যে এখানে চেঞ্জ করা যায়, এখানে হলো নেম, দাঁড়ান এটা জানি কি আপনি চেঞ্জ করে, এটা কোনো ইস্যু না। হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবল, এই দেখেন ভাই করে দিছি। এবার খুশি আপনি? এবার খুশি? হ্যাঁ, এবার খুশি কিনা এটা কোন? হ্যাঁ, ডেবিট আগে দিছি, ক্রেডিট নিচে দিছি, যেভাবে আপনি চান। ঠিক আছে, করেন, ঠিক আছে, সমস্যা নেই। এই যে এটা কিভাবে করলাম, এই যে এটা চেঞ্জ করে দিয়ে, এই যে অ্যাকাউন্টটা এখানে ক্লিক করলে উল্টে যাবে। জি বলেন। কি? না 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 ভাই, আগে শেষ করি, এরপর আমি বলবো যে কি করবেন আর কি করবেন না। ঠিক আছে, শোনেন, সবাইকে একটা কথা বলবো, যেই টুলস দেখাবো ওই টুলসের বাইরে গিয়ে ওভারটেক করে কোনো কোশ্চেন করবেন না। ঠিক আছে, এখানে বুঝতে পারেন না এমন কিছু আছে কিনা? আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করছি দেখেন, বাস্তব জীবনে যেভাবে ঘটবে সেভাবে লিখবেন। ধরেন আপনি এখনই একটা মানে পারচেস করতেছেন, কোনো ওয়ার্ক অর্ডার দেন নাই, সবসময় ওয়ার্ক অর্ডার দিতে হবে বিষয়টা এরকম না, ডিরেক্টলি আপনি কিনতে পারেন। ধরেন এই ব্যক্তি, যে ব্যক্তির সাথে আপনি কাজ করলেন, ওকে যদি আবার অর্ডার করেন, আর কি ওয়ার্ক অর্ডার দরকার আছে? ওয়ার্ক অর্ডার সাধারণত আমরা যখন করি, ধরেন নতুন একটা মানে একটা জিনিস কিনবো বা একটা বড় সড়ো কিছু জিনিস কিনতে চাই, বাট আমি তখন একটু মার্কেট রিসার্চ করে কয়েকজনের কাছ থেকে একটা কোটেশন নিব, নিয়ে আমি সিএস করব যে কার প্রাইস কম কিন্তু মানে ভালো প্রোডাক্ট। ঠিক আছে, হ্যাঁ, এটা চিন্তা করে দেন হচ্ছে আমরা যে কোনো একটা ভেন্ডরকে অর্ডার দিব। দেওয়ার পরে আমি যদি ওই অর্ডার যদি স্যাটিসফাইড থাকি, আমার আর অন্য কোথাও যাওয়ার দরকার আছে? তাকে শুধু বলবো সেম জিনিস তুমি আবার দাও, অথবা আমাকে ওই প্রোডাক্টগুলোই দিবা, তবে কোয়ান্টিটি আপনার যা লাগবে সেই অনুযায়ী আপনি অর্ডার করবেন। তখন তো আর আমার ওয়ার্ক অর্ডারের দরকার হচ্ছে না, তাই না? তখন আমি ডিরেক্টলি করতে পারি। আচ্ছা, তখন আমরা ডিরেক্টলি যদি করি তাহলে বিল করব, কারণ বাকিতে বিক্রি করা ক্রয় করা মানেই বিল করা। একটা কোশ্চেন আপনি পাবেন, বিল করার সময় কোন মেনু ম্যান্ডেটরি, মানে যেমন ভেন্ডরের নাম, আমি যদি এখানে ভেন্ডরের নাম না দেই, মানে এই ভেন্ডরের নাম যদি না দেই তাহলে কিন্তু সেভ নিবে না বিলের ক্ষেত্রে। আমরা ক্যাটাগরিতে পরে যাব, আগে আইটেমে যাই, আইটেম শেষ করি আগে। কারণ আইটেম মানে হচ্ছে প্রোডাক্ট কিনবেন, আর প্রোডাক্ট কেনা মানে ডিরেক্ট কোনো চার্ট অফ এখন এখানে আসে নাই, কিন্তু এখানে আইটেম আসছে, এটার সাথে কানেক্টেড ইনভেন্টরি অ্যাসেট, ওইটাই চলে আসবে যখন আপনি জার্নাল জার্নাল দেখবেন। দেখেন, এটা ধরে নিচ্ছি 25টা কিনবো, এটা ধরেন 20টা কিনবো, এবং আচ্ছা চেঞ্জ করে দিচ্ছি। এখানে দেখেন কোয়ান্টিটি অন হ্যান্ড কয়টা আছে, 200, আর এখানে হচ্ছে কত? এবার দেখেন আম, এটা কত, ধরেন 20, এটা কোয়ান্টিটি 528টা অন হ্যান্ড আছে। এখন যদি আপনাদের কারো এরকম অন হ্যান্ড এবং রিঅর্ডার পয়েন্ট শো না করে, অন করবেন কেমনে, কে বলতে পারবেন? বলেন, কোথায় গিয়ে অন করবেন? ধরো আমার মতো আপনারা শো করতেছে না, তখন কি করবেন? কোন সেটিংসে আছে বলেন? ইনভেন্টরি, সেল সেটিংসে আছে। দেখেন কোথায় আছে, আমি দেখাই। এটা আইটেমের সাথে সম্পর্কিত, যে সেলসে যাবেন, দেখেন এটার সাথে কার কানেকশন দেখাই আমি। সেলস, সেল সেটিংসে গেলে এই দেখেন এইখানে, এই যে দেখেন একটা অপশন আছে,
এই যে ট্র্যাক কোয়ান্টিটি অন হ্যান্ড, এটা অন করা, এটার জন্য এটা শো করতেছে। ট্র্যাক কোয়ান্টিটি অন প্রোডাক্ট রেট, কোয়ান্টিটি লিখলেই রেট চলে আসে, কি কারণে আসে, এটা অন করা আছে এই জন্য, ঠিক আছে। সো এই দুইটার কারণে ওইখানে একটা হচ্ছে মানে অটোমেটিক্যালি দেখাচ্ছে অন হ্যান্ড কত আছে, এই দুইটা অন থাকার কারণে। যদি কখনো এটা অফ থাকে তাহলে শো করবে না, বুঝা গেছে। এবার দেখেন এখানে কাস্টমার কেন আসে, এটার উত্তর এখনই দিব না, পরে দিব। আপাতত আমরা একদম ইন জেনারেল যে বিলগুলো সেগুলো আগে করব। জটিল কোনো বিল ইনভয়েসে এখনই যাব না, আরো পরে যাব, আগে সহজ সরলগুলো করে নিই। এবার দেখেন সেভ, সেভ করে দিলাম, তাহলে আমার এটা বিল হিসেবে অ্যাড হয়ে গেল। এই বিল নাম্বার কিন্তু প্রতিটা বিলের গায়ে লেখা থাকবে, ঠিক আছে। এবার আসেন যে এই বিল, ধরেন আমি যদি মেনু বারের কথা হিসাব করি সরাসরি, তাহলে আমরা ফার্স্ট অফ অল এখানে এই পারচেস অর্ডার এবং এটাকে বিলে কনভার্ট করা দুইটাই শিখলাম। এখন যেটা করব, ধরেন ভেন্ডর ক্রেডিট, এর মানে কি? না না, বিলের নাম্বার কেন অটো জেনারেট হবে? আপনি 10টা সাপ্লায়ারের কাছ থেকে মাল কিনবেন, 10টা সাপ্লায়ার, তাদের কাছে ওটা ইনভয়েস, ওরা যখন এটা তৈরি করবে তখন ওদের সিরিয়াল অনুযায়ী ওরা করবে, 10 জন 10 রকম ভাবে করবে, তো ওদের ফরম্যাট তো আপনার কেউই ট্র্যাক করতে পারবে না। সো এটাকে আপনি ম্যানুয়ালি দিবেন। আর ধরেন আপনি কোনগুলো ও ট্র্যাক করবে, আপনি পার্সেস অর্ডার করবেন, আপনি আপনার থেকেই পার্সেস অর্ডার শুরু, ও এই নাম্বারটা আপনাকে অটো দিবে। আপনি ইনভয়েস করবেন, ইনভয়েসের নাম্বার ও অটো দিবে, বুঝা গেছে। কিন্তু অটো দিবে না বিলের নাম্বার, চেকের নাম্বার অটো দিবে, পেমেন্ট নাম্বার অটো দিবে। ধরুন আপনি, একটু পরে দেখাবো যে যখন আমি বিল পেমেন্ট করব তখন কি আমরা একটা পেমেন্ট ভাউচার মেনটেন করি না? আপনি চাইলে ভাউচার নাম্বার 1 2 3 4 এভাবে দিতে পারেন। সো ওইটা আপনার হাতে, ওই জন্য ওই নাম্বারটা ও প্রোভাইড করবে। কিন্তু বিলের নাম্বারটা আপনার মন মতো করে সে করবে না, এটা তার সিরিয়াল অনুযায়ী করবে, সেজন্য এটা আমাদের ম্যানুয়ালি দিতে হবে, বোঝা গেছে? লজিকটা বুঝতে হবে। ভেন্ডর ক্রেডিট। এইবার আসেন আমরা মানে যে কোনো একটা ভেন্ডরকে নিব, বিলে গেলে আমরা দেখতে পারবো। ধরেন ওনারটা ওপেন করলাম, বিল নাম্বার 45222, দেখেন অ্যাডামস, খেয়াল করে আমরা অ্যাডামসকে নিব। অ্যাডামসের কাছ থেকে কেনা হয়েছে 6 যদি প্রোডাক্টস মানে আমি ফেরত দিই 6 অথবা 6 অথবা পরে যে কোনো একদিন, এখানে কিন্তু আবার বলে দেয় যে আপনার 3 দিন অথবা 7 দিন, এটা হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি বলে না এরকম। সো এরপরে গেলে কিন্তু আর দিবে না। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি 7 তারিখে আমরা ফেরত দিব। কোন আইটেমটা ফেরত দিব? এখান থেকে যে কোনো একটা নেই, ইনহেলার, তাহলে ইনহেলারটা নেই, ক্যাটাগরিতে যাইতে হবে। এখানে দেখেন ইনহেলার আছে, কয়টা ফেরত দিবেন? এখানে ধরেন 20টা কিনছেন, 2টা হয়তো প্রবলেম, কত করে কিনছেন? 140। এখানে আর একটা জিনিস আপনি পাবেন না, সেটা হলো সরাসরি ডিসকাউন্ট এখানে দেওয়া যাবে না, মানে ডিসকাউন্টের কোনো কলাম বা কোনো ঘর এখানে পাবেন না। হ্যাঁ বলতে পারেন ডিসকাউন্টে তো আমি কিনতেও পারি, ডিসকাউন্টে কিনলে সরাসরি রেট চেঞ্জ করে দিবেন। কি করবেন? রেট চেঞ্জ করে দিবেন। যদি এমন হয় এটা আপনি $138 কিনছেন, তাহলে ফেরত দেওয়ার সময় এখানে $138 হবে, ঠিক আছে। হ্যাঁ, আপনি তো বিল পাবেন, বিলে লেখা থাকবে ধরেন 140-এর জায়গায় 138 দিয়ে কিনছেন, তাহলে আপনি এন্ট্রি দেওয়ার সময় এখানে 138 দিবেন। এখন আপনার সিস্টেমে এটা বাই ডিফল্ট দেওয়া আছে $140। যদি আপনি মনে করেন যে এখন থেকে মার্কেটে 140 করে সেল হচ্ছে, তাহলে বারবার চেঞ্জ না করে যতক্ষণ পর্যন্ত এই প্রোডাক্টের ভ্যালু মানে মানে শিডিউল না হয় বা প্রাইস চেঞ্জ না হয়,
আপনি এটাকে বাই ডিফল্ট গিয়ে 138 করে দিবেন, তাহলে লিখলেই 138 করবে। বোঝা গেছে? বুঝেন নাই? ধরেন স্বর্ণের দাম এখন 1,60,000 টাকা ভরি, খেয়াল করেন। এখন এক সপ্তাহ ধরেন 1,60,000 টাকাই আছে, তাহলে আপনি এখানে 1,60,000 টাকা না, আপনার এখানে লেখা আছে 1,55,000 টাকা। যখন আপনি ওই আইটেমটা অ্যাড করছেন তখন লিখে রাখছেন 1,55,000 টাকা ভরি, বাট এখন 1,60,000 হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে আপনার প্রতিদিন 10-15 টাকা 15 বার কিনতে হয়, বারবার আপনাকে চেঞ্জ না করে আপনি একবারে ডিফল্ট প্রাইসটা যদি 160 করে দেন, তাহলে এখানে অটোমেটিক্যালি 160 চলে আসবে। আর যদি মনে হয় যে না, স্বর্ণ তো ঘন্টায় ঘন্টায় কমে বাড়ে, তো যখন যেই দামে যা দামে কিনবেন সেই দামটা এখানে লিখবেন। ঠিক আছে? তাহলে বাই ডিফল্ট রেট একটা দিবেন, বাট ওইটা ইফেক্টিভ হবে না। কিনছেন তো ভাই, যেটা কিনছেন ওটা তো কিনছেন, এখন আবার নতুন করে কিনতেছেন, এই চিন্তা করেন। যেটা আপনি কিনছেন ওইটা তো এই 140 করে ওইটা আছে। আমি একটু দেখাইতেছি, দাঁড়ান, এটা শেষ করে নেই। 140 করে কিনছি, 140 করে ফেরত দিব। ক্লিয়ার? 7 ক্লোজ। এটা বুঝছেন তো? আচ্ছা দেখেন, বোঝেন নাই যেটা, ধরেন আপনি আরো একটা প্রোডাক্ট কিনবেন, খেয়াল করেন। এটা আমি এখান থেকে বেরিয়ে যাই, দেখেন 7 ক্লোজ দিই। দেখেন, মনে করেন আপনি আরো একটা কিনবেন, এক্সপেন্সে পরে যাই, বাকি দিয়ে কিনবেন, মনে করেন বিল, খেয়াল করেন ইনহেলার 140 করে আপনি দেখেন, 140 করে প্রাইস দেওয়া আছে। এখন আপনি কিনতে গেছেন 145 হয়ে গেছে, দাম বেড়ে গেছে $5। তাহলে কি 140 লিখবেন না 45 লিখবেন? এটা কখন লিখবেন? যখন বিল পোস্টিং করবেন, তাই না? পোস্টিং করবেন, দেখতে পাচ্ছেন যে এবার কিনছেন 145 করে, তাহলে কি আপনি 140 দিবেন না 145 দিবেন? 145 দিবেন। আচ্ছা, 145 দিয়ে আমরা দেখেন, ধরেন আপনি এবার কিনছেন 25টা। কবে কিনছেন? ধরেন 18 তারিখে কিনছেন। বিল নাম্বার দেন, বিল নাম্বার এত, 7 ক্লোজ। আচ্ছা, এখানে এই নাম দেয়নি, দেখছেন? এটা দেয়নি, দেখেন না, নেই এভারগ্রিন 7 ক্লোজ। এইবার আসেন, আমরা এই পরিবর্তনটা কোথায় পাবো দেখতে? চলে যাবেন হচ্ছে রিপোর্টে, এখানে লেখেন ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেলস। ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেলস, মোবাইল সব অফ করেন, সাউন্ড একদম অফ করে দেবেন, অল রেট। এবার দেখেন, আমরা যাব ইনহেলারে। আচ্ছা, এটাকে আমি ডাউনলোড দিই। এখানে দেখেন, এবার খেয়াল করে দেখেন, ইনহেলার কস্ট প্রাইস কোনটা দেখেন, এই যে এটা হচ্ছে রেট। ঠিক আছে? এই রেটটা দেখেন যে, এই দেখেন আগে ছিল 140 করে, এটা হয়ে গেল 145। মানে আপনার যে প্রশ্নটা ছিল যে 140 করে তো কিনছি, যেগুলো 140 কিনছেন ওগুলো 140 করেই আছে, এগুলোর ভ্যালু 140 করেই করা, কিন্তু যেটা 145 দিয়ে কিনলেন সেটার ভ্যালু 145ই করা। বুঝা গেছে? আচ্ছা, এবার দেখেন এই ভ্যালুটা ওইভাবেই নির্ধারণ করা, 145 গুণন 25 কত? 3625। 113 কোয়ান্টিটি আছে, টোটাল 15,945। আর আগে যেগুলো ছিল, সরি, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রাইস আর এটা হচ্ছে কিউমুলেটিভ প্রাইস, মানে সর্বসাকুল্যে এখন এই আইটেমের প্রাইস হচ্ছে 15,945। এখন ধরেন, না না, এভারেজ না, ফিফো, এটা ফিফো কস্ট। অ্যাভারেজ হলে এইভাবে ইন্ডিভিজুয়ালি রেট ওয়াইজ, বিল ওয়াইজ আপনাকে রেট দেখাইতো না, আপনাকে অ্যাভারেজ দেখাইতো। আচ্ছা, এখানে দেখেন প্রবলেমটা হবে কখন, আপনাকে ম্যানুয়াল কিচ্ছু করা লাগবে না, বাট আপনার বোঝার জন্য বলতেছি। টোটাল এই পর্যন্ত কোয়ান্টিটি ধরেন
টোটাল কোয়ান্টিটি আছে কতটা 113, এই পর্যন্ত কত 88, এই পর্যন্ত 88। ধর প্রথমে ছিল 130টা বিক্রি করেছি 70 হয়েছে, আরো 20টা কিনছি 90 হয়েছে, আরো 2টা ফেরত দিছি 88 হয়েছে। এবার ধরেন আমি এটার প্রমাণ দেখাইতেছি। এখন ধরেন আপনি সেল করবেন কয়টা 100টা, কোয়ান্টিটি আছে কত 113, 100টা যদি সেল করেন 88টার রেট হবে 145 করে, আর বাকি 12টার রেট হবে 45টা হবে 140 করে, আর বাকি 12টা হবে কত 145 করে। এটাকে মাল্টিপ্লাই করে সে কস্ট অফ গুডস সোল্ড বের করবে যখন আমি ইনভয়েস করব। দেখাচ্ছি, দেখেন। এইবার ধরেন আমি স্পেসিফিক এই আইটেম ধরে ইনভয়েস করব। বিক্রি না করলে তো আর এটার ইয়ে হবে না। আমরা ছোটবেলায় শিখছি ফিফো কস্ট, ইস্যু করা মানে এখানে ধরেন সেল করছেন। দেখেন যে কারো কাছে বিক্রি করতে পারেন, এটা কোনো সমস্যা না। আইটেমটা নিতে হবে ইনহেলার, এখানে ধরেন 100 বিক্রি করবেন। এই রেটের সাথে আপনার কম্পেয়ার করলে হবে না, এটা তো সেলিং প্রাইস। আমরা যদি কোনো প্রোডাক্ট সেল করি, সেলের সাথে সাথে আরও একটা জার্নাল হয়, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হয় আর ইনভেন্টরি ক্রেডিট হয়। মনে আছে তো? এইবার দেখেন 7 ক্লোজ দেন। 7 ক্লোজ দিলে এইবার চলে যান হচ্ছে রিপোর্টে। ধরেন এটা ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেলস, এটাকে আপনি রিলোড দেন। রিলোড দিলে এবার দেখেন সে ক্যালকুলেশন কিভাবে করে। অল ডেট এই একটা দেখেন শুধু ইনহেলার দেখেন কয়টা আছে, আর 13টা আছে। 13টার মধ্যে দেখেন আমি ইনভয়েস করছি কয়টা, একটা করছি না। এই দেখেন 12টা প্রাইস করছে কত দিয়ে 145, আর এই যে এই 68 আর এই 20 এটা যোগ করেন। এইভাবে কেন দেখাইছে? এইভাবে দেখাইছে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই হিসাব যদি করেন, ফার্স্ট আউটের লটে ছিল 68টা, এই জন্য 68টা আগে দিছে, আর সেকেন্ড আপনি কিনছেন ওইটা আরো 20টা ছিল, এই 20টা পরে দিছে, আর এরপরে বাকি 18টা হচ্ছে পরেরটা দিয়ে গেছে। রেট দেখেন এই যে ওই দুইটা 140ই আছে, কিন্তু পরেরটা কিন্তু 145। বুঝতে পারছেন? মেসেজ ক্লিয়ার? ওকে, আচ্ছা। এইবার আসেন হচ্ছে, বাট এটা যদি আপনি ধরেন 0তে করতেন, ও অ্যাভারেজ রেট যা হয় তাই করতো, ওই যে আপনাকে এত ভেঙে ভেঙে দেখাইতো না। ঠিক আছে? ও কি হয়, টোটাল অ্যামাউন্টটাকে টোটাল কোয়ান্টিটিতে ভাগ করলে যা হবে ওইটাই তার রেট। ঠিক আছে? ওই রেট অনুযায়ী, তার মানে কি, সে কন্টিনিউ কিন্তু পারচেস রেট কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে চেঞ্জটা কখন দেখা যাবে, যখন আপনি বিক্রি করবেন তখন অ্যাভারেজ রেটে সে আপনাকে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডে দেখাবে। বোঝা গেছে? আচ্ছা, এটা হচ্ছে, এটা আইএস আইএফআরএস দুইটাই এটা অ্যালাউ করে, মানে আপনি যেই অনুযায়ী করেন। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা বাকিতে যেগুলো কিনেছি সেটার বিল পরিশোধ করব। বিল পরিশোধ করার জন্য আমাকে কি করতে হবে? আমি পে বিলও গিয়ে করতে পারি, বা আরো সহজে যদি করা যায়, তাহলে আমরা জটিলে কেন যাব? আরো সহজে করা যায় হচ্ছে, আপনি আনপেইড বিলে আসেন, এখানে এসে আপনি দেখেন এখানে যে ধরেন অ্যাডামসের বিল পরিশোধ করবেন, শিডিউল পেমেন্ট। আচ্ছা, এখানে শিডিউল পেমেন্টে আপনি যদি যান, তাহলে শিডিউল পেমেন্ট দেখাই দিতে পারেন। আমরা শিডিউল পেমেন্টে না গিয়ে আমরা ডিরেক্ট পেমেন্ট করি। ধরেন আমরা হচ্ছে এখান থেকে এই যে মার্ক অ্যাজ পেইড, ধরেন এরকম মার্ক অ্যাজ পেইড করব। মার্ক অ্যাজ পেইডে গেলে আপনি
শিডিউল পেইড মানে আপনি হয়তো শিডিউল করে রাখলেন যে আমি এই বিল পরিশোধ করব ধরেন 25শে জুন, এটা এত টাকা করব হচ্ছে 30শে জুন, এত টাকা করব হচ্ছে জুলাইয়ের 2 তারিখ, ওইভাবেই আপনাকে ডেট ওয়াইজ অটোমেটিক্যালি আপনার পেমেন্টটা ক্লিয়ার করে দেখাবে। এবং এখানে যদি ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট থাকে আপনার ব্যাংক থেকে সরাসরি টাকাও কেটে ফেলবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এই যে দেখেন এখানে বিল নাম্বার, এই নাম্বারটা আপনি মেইনটেইন করতে পারেন। এটা তো আপনি যতবার পেমেন্ট করবেন, ধরেন একটা ইনভয়েস থেকে কিন্তু অনেকবার পেমেন্ট করতে পারে কাস্টমার, আপনার ক্লায়েন্ট, মানে ভেঙে ভেঙে, তখন যতবার করবে ততবারই সে পেমেন্ট 1 2 3 এভাবে লিখতে পারে, অথবা তার সিরিয়াল অনুযায়ী যেটা পড়ে ওই নাম্বারটাই সে লিখতে পারে। এইটা আপনার হাতে থাকতে পারে, কিন্তু বিল নাম্বারটা আপনার হাতে থাকবে না। ধরেন আপনি পার্শিয়ালি করবেন, তাহলে আপনি 3000কে ভেঙে করতে পারেন, 2000 করলেন অথবা 1000 করলেন, অ্যামাউন্টটা আপনি এখানে লিখলেই হবে। আর যদি ফুল করেন তাহলে আপনি জাস্ট এখানে সেভ অ্যান্ড ক্লোজ দিলেই ফুল পেমেন্ট হয়ে যাবে। তাহলে আমরা এই পে বিল বা এখানে আমরা চাইলে হচ্ছে ধরেন এই যে বিলে গেলে এখানে আমাকে দেখাবে শিডিউল পেমেন্ট, আপনি এটাকে জাস্ট মার্ক অ্যাজ পেইড দিলে আপনি এখন কত পে করবেন এটা আপনি দেখাইতে পারবেন। ঠিক আছে? এডিট এবং ভিউ আর ডুপ্লিকেট এবং হচ্ছে ডিলেট বিল, আপনি চাইলে ডিলেটও করতে পারেন। ঠিক আছে? এভাবে আপনি বিল পেমেন্ট করবেন। এরপর আসেন হচ্ছে আমরা ভেন্ডর ক্রেডিট গেল, এটা হচ্ছে মাল ফেরত যদি আপনি দেন, এটাকে আমরা ডেবিট নোট বলি, তাই না? আমাদের ভাষায় ডেবিট নোট বলি। আর বিক্রয় ফেরতকে বলি ক্রেডিট নোট। ঠিক আছে? সো এটা হচ্ছে ভেন্ডর ক্রেডিট নামে ওরা লিখছে, আপনিও ভেন্ডর ক্রেডিট মানে ডেবিট নোট মনে করবেন। আরো সহজ করে বললে এটা পারচেস রিটার্ন। ক্লিয়ার? এরপর আসেন হচ্ছে আমরা নগদ টাকায় যদি মাল কি করি, কিনি, তাহলে আমরা চেক এবং এক্সপেন্স যে কোনো একটা ব্যবহার করতে পারি। চেক করলে কি হবে আর এক্সপেন্স করলে কি হবে? আমরা আগে চেক করি। চেকে যদি পেমেন্ট করেন তার মানে আপনি আর কোনো পেমেন্ট গেটওয়ে আপনাকে এক্সেস দেওয়া হবে না, আপনি চেকেই পেমেন্ট করতে হবে। এখানে কোনো পেমেন্ট গেটওয়ের আর কোনো অপশন নাই। এবং এই ক্ষেত্রে ভেন্ডরের নাম ম্যান্ডেটরি না। ধরেন আমি এটা করব কিন্তু কোনো ভেন্ডরের নাম দিব না, তারপরেও নিবে। এবং আরেকটা কথা মনে রাখবেন, আনডিপোজিটেড ফান্ড কখনোই বিল পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করবেন না। কিসের ক্ষেত্রে? বিল পেমেন্টের ক্ষেত্রে করবেন না। কারণ চেক দেওয়া মানে নগদ দেওয়ার সমান, মানে ব্যাংক থেকে টাকা চলে যাওয়ার সমান কথা। চেক দিলেই সে টাকা তুলুক অথবা না তুলুক, মনে করবেন এই টাকা আপনার নাই। ক্লিয়ার? আচ্ছা, ধরেন এই ব্যাংকে আমরা পে করব, আমি যদি নাম নাও দেই তাও নিবে। দেখেন 23টা আমি আইটেম কিনবো, এই দেখেন ভেন্ডরের নাম দিই নেই, 7 ক্লোজ। এখানে হচ্ছে চেক নাম্বার, চেকে দিচ্ছেন, 7 ক্লোজ দেন, সেভ নিছে। কারণ এটা আপনি ক্যাশে যখন কোনো পেমেন্ট করবেন, সাপ্লায়ারের নাম বা ভেন্ডরের নাম ম্যান্ডেটরি না। ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন হচ্ছে আমরা যদি এক্সপেন্সে যাই তাহলে সুবিধা কি? দুইটাই কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট, চেকও ইনস্ট্যান্ট পেমেন্ট, আপনার এক্সপেন্সও ইনস্ট্যান্ট পেমেন্ট। ঠিক আছে? এখন চেক দিলে দেখেন আমরা চাইলে যদি এক্সপেন্সে যাই, ধরেন এক্সপেন্সে গেলাম, ডেবিট, ব্যাংকেই টাকা পরিশোধ করবো ব্যাংকের মাধ্যমে, পেমেন্ট ডেট দিলাম ধরেন 20 তারিখ, পেমেন্ট মেথড আছে, ক্যাশও আছে, চেকও আছে, ক্রেডিট কার্ড, ডেবিট, ডিরেক্ট ডিপোজিট সবই আছে। ডিরেক্ট ডিপোজিট বোঝেন এর মানে কি? রাইট। আর ক্রেডিট কার্ড হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে পে করা, আর চেক তো চেক, আর ক্যাশ তো ক্যাশই। এখানেও চাইলে আপনি চেক ইউজ করতে পারেন। যদি করেন সেই ক্ষেত্রে প্রবলেমটা কোথায় দেখেন, এটাও মনে করেন চেক, কিন্তু আপনি ওই চেক ব্যবহার না করে এই চেক ব্যবহার করলেন। দেখেন, হ্যাঁ ব্যাংক দেওয়া আছে। আচ্ছা, এখানেও আমরা চেক দিলাম, ওইখানেও চেক দিছি, এটা পার্থক্যটা একটু পরে বুঝাবো। আচ্ছা, এখন আমি বলবো আপনাদেরকে, যদি চেকে কোনো ট্রানজেকশন হয় সেটা কখনোই এক্সপেন্সের
টুলস ব্যবহার করবেন না। ঠিক আছে, দেখাচ্ছে কেন করবেন না। ধরেন এটা হচ্ছে ইলা ব্যাংক। ঠিক আছে, এখানে এসে আমরা দিলাম হচ্ছে হয় ডিরেক্ট ডিপোজিট অথবা ডিরেক্ট ডিপোজিটই হবে যদি আপনি চেক দিয়ে দেন, অথবা ক্যাশও হতে পারে, ক্যাশ টাকা আপনি পে করতে পারেন। দেখেন ক্যাশ টাকা হলে আপনি তখন দিবেন হচ্ছে আপনার ক্যাশ অন হ্যান্ড দিবেন। যেহেতু ব্যাংকের নাম লিখছি সেহেতু আমি ডিরেক্ট ডিপোজিট ধরে নিলাম, চেক আর ধরলাম না। এবার দেখেন এটা লিখবো হচ্ছে ধরেন 13, এটা লিখবো হচ্ছে 12, এটা বাদ দিলাম, এটা হচ্ছে 12, 2870, 7 ক্লোজ। এবার আসেন যে আমি যদি দিন শেষে এটা হিসাব করতে চাই যে আমার চেক কতগুলো, চেকে পেমেন্ট কতগুলো করছি আর অন্য চ্যানেলে কতগুলো করছি, সেটা আমি আলাদা করব ডেইলি, ডে ওয়াইজ। তাহলে দেখেন আপনি এই ইয়াতে গেলেন, এখানে যাওয়ার পর অ্যাডভান্স রিসার্চে যাবেন। এখানে গিয়ে এখানে দেখেন টাইপ কি চেক, চেক মানে হলো কয়টা চেক দিছেন। এখানে দেখেন চেকগুলো আলাদা হয়ে চলে আসবে। এখানে একটা শো করতেছে, বাট চেক তো আরও একটা আছে, দুইটা চেকে পেমেন্ট করছি, বাট এখানে চেক একটা শো করতেছে। তার কারণ টাইপ দিছেন আপনি চেক, টাইপ যেটা চেক দিবেন সেটা চেকেই শো করবে, বাট আপনি তো এক্সপেন্সের থ্রুতে মানে অ্যাড করছেন। দেখেন এই দেখেন এক্সপেন্স, এক্সপেন্সে গেলে এইটা তো এক্সপেন্স না, এই যে ডেবিট না মিলার, এই ইলা নাকি ডেবিট, আগে করছি কোনটা ধরেন, আগে করছি হচ্ছে 31, এইটা ডেবিট, ডেবিট আগে করছি, ডেবিট আমরা চেকে করছি। দেখেন এটা ভেতরে গেলে দেখতে পারবেন চেক, ভেতরে গেলে দেখতে পারবেন এই যে এটা চেকে পে করা হয়েছে। ঠিক আছে, বাট এটা যদি আমরা এই চেক মেনু ব্যবহার করতাম তাহলে কিন্তু ওই চেক লিস্টে এটা শো করতো। ঠিক আছে, তো ওই কারণে পরে মিলানো কষ্ট, ওই জন্য আপনারা মেনু ব্যবহার করবেন, মেনু ওয়াইজ আপনি রিপোর্ট রান করতে পারবেন। ঠিক আছে, পেমেন্ট মেথড ওয়াইজ না, মেনু ওয়াইজ করতে পারবেন, এই জন্য এটা আপনারা ওইভাবে করবেন। তাহলে এক্সপেন্স এবং চেক একই জিনিস, যে ইনস্ট্যান্ট পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এখন আসেন হচ্ছে আমরা যদি এখানে ক্রেডিট কার্ড ক্রেডিটের কথা বলি, যে এই জিনিসটা কি আসলে। ক্রেডিট কার্ড ক্রেডিট হচ্ছে, ধরেন ক্রেডিট কার্ড দিয়ে আপনি কোনো কিছু কিনছেন, কেনার পরে আপনি প্রোডাক্ট ফেরত দিছেন, ফেরত দেওয়ার পরে ওই কাস্টমার আপনাকে যদি ফেরতের টাকা ক্রেডিট কার্ডে দেয় তাহলে কেবলমাত্র ক্রেডিট কার্ড ক্রেডিট এই মেনুটা আপনি ব্যবহার করতে পারেন। তার মানে ফেরত যদি সেম ক্রেডিট কার্ডে দিয়ে দেয় তাহলেই এই মেনুটা ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। এখন ফেরতের ক্ষেত্রে অনেকগুলো শর্ত থাকে, সে আপনাকে প্রোডাক্টও ফেরত দিতে পারে, সে আপনাকে ক্যাশ টাকাও দিতে পারে, সে আপনাকে ব্যাংকেও জমা দিয়ে দিতে পারে, সে আপনাকে যে কোনোভাবে পে করতেই পারে, তাই না? এখন এই যে কোনোভাবে পে করার মধ্যে শুধুমাত্র যদি আপনার ক্রেডিট কার্ডে জমা দেয় তাহলেই কেবলমাত্র এটা ক্রেডিট কার্ড ক্রেডিট মেনু ব্যবহার করে আপনি ইউজ করবেন, অন্য কোনো সময় এটা করা যাবে না। তাহলে আপনাকে আগে ধরেন এক্সপেন্স করতে হবে, ইনস্ট্যান্ট পেমেন্ট করা লাগবে। এটা ধরেন আমি একজনের নাম লিখলাম এবং এখানে পেমেন্ট দেখাইতে হবে ক্রেডিট কার্ড, দেখেন ঠিক আছে, ক্রেডিট কার্ডে আপনি পে করছেন। দেখেন এটা ধরে হচ্ছে 30। এবার দেখেন ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করা হয়েছে 20/6, 7 ক্লোজ। এখন যদি ফেরত আপনি মানে দিতে চান, সে আপনাকে দেখেন
আপনি এই প্রোডাক্টটা ফেরত দিবেন এবং সে আপনাকে টাকাটা ক্রেডিট কার্ড দিয়ে যেহেতু কিনছেন আপনার ক্রেডিট কার্ডেই সে জমা দিয়ে দিবে। তাহলে তখন আমরা ক্রেডিট কার্ড ক্রেডিট নোট ব্যবহার মানে ক্রেডিট কার্ড ক্রেডিট ব্যবহার করব, এর বাইরে আর কখনো এটা ব্যবহার করব না। দেখেন এখানে আপনি নাম লেখেন ডেইজি, ক্রেডিট কার্ডে এখানে দেখেন অন্য কিছু শো করবে না, কোনো ব্যাংক অ্যাকাউন্টও শো করবে না। ফেরত আসতে ধরেন 22 তারিখে দিছেন, কোন আইটেম দিছেন, আইটেমের নামটা এখানে লেখেন লুস্তারতান, LOS দেন এটা ছিল 50 ml, এটা ছিল 100 ml, কত ml এটা, এটা 50 ml mg, এটা প্রাইস ছিল 90 ধরেন দুইটা ফেরত আসছে মানে দিছেন আর কি $180 আপনার এই যে ক্রেডিট কার্ডে জমা করে দিবে। তাহলে কেবলমাত্র এই ক্রেডিট কার্ড ক্রেডিট মেনুটা ব্যবহার করবেন, অন্য কোনো অবস্থাতেই না। ঠিক আছে, তাহলে দেখেন আমার এখানে 1 2 3 4 5 6 7 8 9 এটাতে পরে আসতেছে। এটা আমরা রিক্যাপ করব ভাই, একদম পিছনে পারচেজ অর্ডার কি বলেন, এটা কখন করব? পারচেজ অর্ডার এই পারচেজ অর্ডারের সঠিক পারচেজ অর্ডারের আমি যদি ইনিশিয়াল স্টেজে মানে কোনো কিছু পারচেজ করতে চাই তার বিফোর দ্যাট আমাকে মানে ইনভেন্ট করতে হবে এবং সিএস করতে হবে। তার মধ্যে থেকে আমি যে বেস্ট প্রাইস এবং কোয়ালিটি এই দুইটা জিনিসকে এনশিওর করে আমি একটা ইনিশিয়াল অর্ডার দিব যে আমার এই পণ্যটা দরকার, এবং এটা একটা এর মধ্যে কিছু আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। আচ্ছা আচ্ছা, এখন ধরেন আমরা এখানে একাধিক পার্সেস আমরা যেটা অফ দ্য রেকর্ডে যে কাজটা করতে হবে, কারণ আমরা কিছু কোটেশন দিয়ে যেটা আমাদের কাছে কনফার্ম মনে হবে, যাকে আমরা হচ্ছে অর্ডারটা দিব তার সবকিছু ঠিক করে কথা বলে তাকে আমরা হচ্ছে একটা পার্সেস অর্ডার দিব, এই জিনিসটা আমরা দিতে চাই, এই নামে দিতে চাই। ঠিক আছে, দেখা গেল যে আমি হয়তো মানে এই ধরনের অর্ডার করি বড় কোয়ান্টিটি, ঠিক আছে, ছোট কোয়ান্টিটিতে যে খুব কমই হয়, অনেক বড় কোয়ান্টিটি। দেখা গেল যে তাকে আমি বললাম যে আমার এই মালটা আগামী 1 সপ্তাহের মধ্যে লাগবে, তো তুমি এভাবে রেডি করতে, এবং এটা আমার লাগবে কিভাবে, প্রতি সপ্তাহে মানে যে আইটেমটা আমি দিচ্ছি হয়তো 100 করে আছে, প্রতি সপ্তাহে আমার 50টা করে লাগবে, অথবা 30টা করে লাগবে। সে যখন আপনাকে একটা অর্ডারের ধরেন একটা অংশ যখন আপনাকে পাঠাবে, তখন সে চালান বিল এবং মাল সবই আপনার স্টোরে ঢুকবে, ঢোকার পর দেন আপনি হাতে যখন পাবেন বিল, আপনি চালান চেক করলেন, বিল চেক করলেন, সব ঠিক আছে, তখন গিয়ে আপনি কি করবেন, বিল হিসাবে এটাকে রেকর্ড করবেন। তখনই কেবলমাত্র এটা কি হবে, আপনার রিপোর্টে হিট করবে ফাইন্যান্সিয়াল। কতটুকু করবে, যতটুকু আপনি স্টোরে পাইছেন বা রিসিভ করছেন ততটুকু। ঠিক আছে, আচ্ছা এইবার বলেন চেক এবং এক্সপেন্স আপনি বলবেন কোনটা কখন ব্যবহার করবেন, কেন বলেন? চেক হচ্ছে শুধু যখন চেকে পেমেন্ট করব সেই সময় চেক আর এক্সপেন্স হচ্ছে যে নগদ দিতে পারে বা
মানে চেক ছাড়া আর যত প্রকারের পেমেন্ট গেটওয়ে আছে সব আপনি এক্সপেন্সের মাধ্যমে করবেন। পেপালে হইতে পারে, স্ট্রাইপে হইতে পারে, আপনার হচ্ছে জেলি পেমেন্ট হইতে পারে, স্কয়ার হইতে পারে, বিকাশ হতে পারে, নগদ হতে পারে, কিউক্যাশ হতে পারে, রকেট হতে পারে, যত প্রকার পেমেন্ট গেটওয়ে আছে এক্সেপ্ট চেক সবকিছু আপনি এক্সপেন্সের মাধ্যমে। পরে আবার বলবেন যে এখন বিকাশ পেমেন্ট মনে রাখবেন শুধু চেক ছাড়া যা আছে সব আপনি এক্সপেন্স থেকে দেখাবেন। ক্লিয়ার? আপু বলেন ক্রেডিট কার্ড ক্রেডিট কখন ব্যবহার করব? এক কথায় উত্তর দিবেন। বলেন। রাশিকুল না পারলে গুলি করব, বলো। এটা তো সঠিক উত্তর হইল না। আচ্ছা, এত বলার পরেও ভুলে গেলে হবে? প্রথম শর্ত হচ্ছে মালটা বিক্রি করতে হবে ক্রেডিট কার্ডে, বিষয়টা এরকম না। মানে সহজ কথা হচ্ছে মাল আপনি যেভাবেই করেন না কেন বিক্রি, মানে কি পারচেস যেভাবেই করেন না কেন বা পেমেন্ট যেভাবেই করেন না কেন, ফেরত যদি আপনার ক্রেডিট কার্ডে আসে তখনই আপনি হচ্ছে এই ক্রেডিট কার্ড ক্রেডিটের এই মেনুটা ব্যবহার করবেন। এক কথায় উত্তর। ফেরতের টাকা যদি আপনার ক্রেডিট কার্ডে ঢোকে তাহলে এই মেনুটা ব্যবহার করবেন, অন্যথায় করার দরকার নাই। বোঝা গেছে? হ্যাঁ, ফেরতের ক্ষেত্রে বোঝা গেছে তো নাকি? ওকে, এইবার আসেন আমরা, কারণ রিয়েলিস্টিক চিন্তা করতে হবে যে আপনি পেমেন্ট হয়তো তাকে চেকে দিছেন অথবা ক্যাশ টাকায় দিছেন। এখন আপনি চিন্তা করলেন বা সেও চিন্তা করলো যে আপনার ক্রেডিট কার্ডে টাকা দিলে আমার জন্য ইজি হয়, আপনার ওই ব্যাংকটা কাছে আছে, আমি ওইটাতে দিয়ে দিই, আমার কথা আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলেই হলো, তাই না? এখন এটা ভাবার কোনো কারণ নাই যে আমি তো ক্রেডিট কার্ড দিয়ে রাখি, কিছু কিনি নাই, তাহলে আমি আমার অ্যাকাউন্টে কিভাবে নিব? ওইটা আপনার ডেবিট হয়ে থাকবে, ওটা আপনার অ্যাসেট হয়ে যাবে, তখন পরে পারচেস করবেন আপনার টাকা দিয়ে। ঠিক আছে? বিষয়টা হলো এরকম। ওকে, আচ্ছা। হ্যাঁ, চার্জ তো কাটবে হচ্ছে আপনার ইয়ের সময়, আপনার হলো টাকা ডিপোজিট করলেই কাটবে না। ক্রেডিট কার্ডের চার্জ কাটে হচ্ছে যদি ক্যাশ টাকা উত্তোলন করেন। আপনি তো ক্যাশ টাকা উত্তোলন করতেছেন না, জমা দিতেছেন, ঠিক আছে? তখন। আর অন্য সময় ধরেন পারচেস করছেন, বিলিং ডেট যদি ওভার হয়ে যায় তখন কাটবে চার্জ, এছাড়া আসতে যাইতে কাটবে না। দিস ইজ নট এ পেপাল, দিস ইজ নট এ বিকাশ যে আইতেও কাটবে যাইতেও কাটবে, এরকম না। আবার মেসেজেও কাটে, মানে কাটতে কাটতে শেষ, বুঝছেন? বিকাশ এমনি এমনি এত বড় লোক হয় নাই, বুঝছেন? আপনি 1000 টাকা ট্রান্সফার করবেন, 20 টাকা শেষ। 20 টাকা তো চার্জ কাটবে, সাথে আবার SMS চার্জ কাটবে, বুঝছেন? সেন্ড মানিতে কাটে, শুধুমাত্র মেক পেমেন্ট করলে কোনো চার্জ কাটে না। এছাড়া ক্যাশ আউটেও SMS চার্জ মনে কাটে না? কাটে? আমার খেয়াল নাই। ক্যাশ আউটেও কি SMS চার্জ কাটে? কাটে 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 কাটে, শুধুমাত্র মেক পেমেন্টে কাটে না। মেক পেমেন্ট করলেও কাটে না, ওটা তো আলাদা অপশন, ওটা আলাদা অপশন। শোনেন, পে বিল হচ্ছে আলাদা একটা মেনু বিকাশের, কিন্তু আপনি যদি মেক পেমেন্ট যে অপশনটা আছে ওইটা যদি ইউজ করেন তাহলে কাটবে না, বুঝছেন? মোবাইল রিচার্জে কাটে না। আচ্ছা, এবার দেখেন আমরা মোটামুটি এইগুলো একবার ব্যবহার করেছি, এখন আমরা দেখব হচ্ছে ক্যাটাগরি জিনিসটা কি। এক্সপেন্সে যাই, দেখেন আপনি ধরেন অফিস ভাড়া দিবেন, খেয়াল করেন, ধরেন যে কাউকে আপনি ধরেন ইনি হচ্ছে আপনার অফিসের ওনার, আপনি ভাড়া দিবেন। এই দেখেন, এইবার আমরা এখানে এসে সরাসরি রেন্ট হিসাবে এটাকে আমি বুক করতে পারবো। দেখেন রেন্ট ইজ রেন্ট অ্যান্ড ইউটিলিটি, ধরেন আপনি দিলেন কত, $250, সরাসরি
কিন্তু বিল পে করে দিলেন। ক্যাটাগরি মানে জার্নাল অ্যাকাউন্টের খরচে। হ্যাঁ, ডিরেক্ট খরচ, ডিরেক্ট মানে এখানে আপনার পোস্টিং হয়ে যাবে খরচ হিসাবে। ডেট দিয়ে দিলেন, আপনি সেভ অ্যান্ড ক্লোজ দিন, এটা আপনি ডিরেক্টলি প্রফিট অ্যান্ড লসে পাবেন। ঠিক আছে, ধরেন আপনি ইন্স্যুরেন্স দিয়েছেন, এখানে লেখেন আপনি দেখেন আচ্ছা আমি এখানে আপনাদের একটা ইয়া দেখাই। দেখেন এটা আপনাদেরকে দেওয়া হবে, আপনারা এটা দেখে দেখে করবেন। ধরেন এখানে হচ্ছে ভেন্ডরের নাম আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখানে পেমেন্ট ডেট আছে, পেমেন্ট মেথড আছে, ক্যাটাগরি আছে, ডেসক্রিপশন আছে। ঠিক আছে, এখানে আপনার অ্যামাউন্ট দেওয়া আছে। ধরেন আমি এটাই করি। দেখেন ধরেন এইটা হচ্ছে মার্ক হাউস এলএলসি, ওয়েলস ফার্গোর মাধ্যমে টাকা পে করবেন, 1/31 পে করছেন, চেক দিছেন, রেন্ট করছেন এবং এখানে ধরেন আপনার 12,000 টাকা দিছেন এবং এটার পিরিয়ড হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ধরেন জুনের 31। কয় মাস হয়? 6 মাস। 6 মাসে টাকা দিছেন। আচ্ছা এটা আপনি এখানে রেকর্ড করবেন কিভাবে? আমি যদি এইভাবে দেখাই, আচ্ছা এটা যদি আমি এইভাবে করি 2000 রিসেন্ট ডেট দিয়ে করি, ধরেন 2025, এটা ধরেন 2025। ঠিক আছে, এবং এটা ধরলাম আমি ধরেন 12। ঠিক আছে, এটা ধরে নিচ্ছি আমি ধরেন হচ্ছে 6 না, ধরেন হচ্ছে 3 4 ধরি, 4 ধরে 9 মাস হয় না? 9 4/1/2025 থেকে 12/31/2025 এবং এটা ধরলাম হচ্ছে 9,000। এবার দেখেন এটাকে আমরা কিভাবে হয়েছে না, পেমেন্ট ডেটে আসতেছি, পেমেন্ট ডেট করব এখানে ধরেন 2000, দেখেন 2024 4/1। ঠিক আছে, এবার দেখেন 25। এবার দেখেন এটাকে যদি আমরা এন্ট্রি করি ওই মেনু ব্যবহার করে, ধরেন আমরা প্রথমে ভেন্ডরের নাম দিব, আমি আবারও বলতেছি এক্সপেন্স ব্যবহার করলে ভেন্ডরের নামটা ম্যান্ডেটরি না, তাও আমরা দিব এবং এটা দেওয়ার প্র্যাকটিস করবেন সবাই। যদি থাকে হোক বিল হোক এক্সপেন্স, ভেন্ডরের নাম দিয়ে দিবেন। দেখেন আমরা পেমেন্টটা কিভাবে করব এইটা দেখে দেখে লিখবো, যেভাবে আছে একদম অ্যাজ ইট ইজ সেভাবে। ওয়েলস ফার্গো 1,555 এই অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা পেমেন্ট হবে, অ্যাকাউন্টের নাম দিলে। এখানে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এগুলো কিন্তু খুলতে হবে, এই অ্যাকাউন্টগুলো কিন্তু খুলতে হবে যদি না থাকে। আপনারা ব্যালেন্স হিসাবে ধরেন এই ব্যাংক যেগুলো আপনারা খুলবেন, যে ব্যাংকগুলো খুলবেন, ওপেনিং ব্যালেন্স আপনারা আপনাদের মতো করে একটা দিয়ে নিন। বলেন। এই যে স্টেটমেন্টটা থেকে আমরা কি এরকম করতে পারি না যে এখান থেকে সরাসরি আমরা জার্নাল দিয়ে? জার্নাল পরে ভাই, আগেই জার্নালে কেন যাচ্ছেন? জার্নাল তো আমি বলবো। আপনি যদি জার্নালই করেন তাহলে সফটওয়্যার দরকার কি? কারণ আপনাকে সফটওয়্যার দেওয়া হয়েছে যে আপনি যেন জার্নাল কম বুঝেও যেন আপনি এটা করতে পারেন। ঠিক আছে, আপনি জার্নাল দিয়ে সব করতে পারবেন। আমি একটু আস্তে আস্তে আসি। আপনি যখন ফুললি বুঝে ফেলবেন আপনি কোনটা জার্নাল দিয়ে দিবেন, কোনটা এক্সপেন্স দিয়ে দিবেন, সেটা একান্তই আপনার ব্যাপার। তবে জার্নাল যত কম ব্যবহার করা যায় তত ভালো। ক্লায়েন্ট কিন্তু জার্নাল অ্যাভয়েড করতে বলে। ঠিক আছে, কারণ মানে এক্সপেন্স মেনু, তারপরে বিল, তারপরে ইনভয়েস, এই মেনুগুলো বেশি ব্যবহার করবেন। এই মেনুগুলো ব্যবহার করলে আপনি আলাদা আলাদা রিপোর্ট রান করতে পারবেন। জার্নাল যদি দেন, জার্নাল তো সবই যাবে, সব কিছু তো জার্নালে যাবে, তখন কিন্তু আপনি আলাদা করতে পারবেন না। কারণ এই যে আপনি যখন এই রিপোর্টটা রান করবেন, একটু আগে দেখাইলাম চেক এবং এক্সপেন্স, দুইটার মধ্যে পার্থক্য বুঝাইলাম যে রিপোর্টে গেলে আপনি কিভাবে আলাদা করতে পারেন। সো জার্নালে আপনি কখন যাবেন? শুধুমাত্র অ্যাডজাস্টিং এন্ট্রি ছাড়া
অন্য কোনো সময় জার্নালে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, দেখেন আমরা এটা জার্নাল ছাড়া এন্ট্রি করবো, এটা জার্নাল এন্ট্রি দিয়ে করতে পারবেন, এক কথায় উত্তর শেষ। ঠিক আছে, এবার দেখেন আমরা এটা জার্নাল ছাড়া করব, খুলবেন একটা একটা ক্রিয়েট করবেন আর খুলবেন। ঠিক আছে, এবার দেখেন আমরা ব্যাংকের নাম দিলাম, ডেট দিব 4/1, ডেট দিব 4/1, খেয়াল করেন 4 মানে হচ্ছে এপ্রিল, তাই না? আচ্ছা, এখানে পেমেন্ট মেথড, এখানে পেমেন্ট মেথড আছে মেবি, পেমেন্ট মেথড চেক বলছে। আচ্ছা, চেক হলে আমরা তাহলে এটাকে চেকের মাধ্যমেই রেকর্ড করব, ধরেন আমরা এখান থেকে করব না, চেক আছে আমরা চেকে করব, দেখেন চেক। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমরা ওই ইয়ার নাম কি ছিল, নাম দিয়ে দিলাম ভেন্ডরের, ব্যাংক ঠিক আছে, 6/1 দিব, সরি 4/1, দেখেন 4/1 দিব, চেক নাম্বার আপনি দিতে পারেন আপনার অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী যেটা আসে ওটি রাখেন, অসুবিধা নাই। এইখানে দিবেন হচ্ছে যখন আপনি অ্যাডভান্স দিবেন, এটা তো অন কাইন্ড অফ অ্যাডভান্স, এটাকে আপনি দিবেন প্রিপেইড রেন্ট হিসেবে এখানে রেকর্ড করবেন। প্রিপেইড, এখানে প্রিপেইড রেন্ট নাই, তাহলে আপনারা এখানে ক্রিয়েট করে নেন। আচ্ছা, এই জায়গায় একটা কাজ করে নিই, এখানে লিখে নিই, দেখেন প্রিপেইড রেন্ট। ঠিক আছে, এবং এখন আপনি এটা যান ক্রিয়েট করেন, এখানে আমরা 7090 দিয়ে দিলাম। এখানে এসে লেখেন হচ্ছে এটা কারেন্ট অ্যাসেট, এটা দেখেন আদার কারেন্ট অ্যাসেট পাওয়া যায় কিনা, মানে সরাসরি প্রিপেইড এক্সপেন্স পাওয়া যায় কিনা, আছে এটাই লিখতে হবে। এইখানে গিয়ে আপনি ঠিক করতে পারবেন এই যে প্রিপেইড এক্সপেন্স। ঠিক আছে, এরপর আপনারা সেভ দিবেন, সেভ দিয়ে আপনি এখানে লিখলেন 9000। ঠিক আছে, আপনি এখানে লিখলেন টু রেকর্ড prepaid rent for the month of for 9 month, 9 মান্থ দিলাম, অথবা আপনি চাইলে এখানে দিতে পারেন যে এপ্রিল টু ডিসেম্বর। ঠিক আছে, সো 9 মাসের জন্য দিচ্ছেন, এরপর আপনি 7 ক্লোজ করে দেন, দেখেন 7 ক্লোজ। এখন আসেন এটা আপনার কোথায় দেখাবে, অ্যাডভান্স হিসাবে ব্যালেন্স শিটে দেখাবে, আপনি অবশ্যই ব্যালেন্স শিটে গেলে দেখতে পারবেন। দেখেন রিপোর্টে গেলে আপনি এখানে ব্যালেন্স শিট হিসাবে দেখাতে পারবেন, ব্যালেন্স শিট। হ্যাঁ, এটা হচ্ছে, এটা পাবেন হচ্ছে যে এখানে দেখেন প্রিপেইড রেন্ট, এই যে দেখেন 9000। আচ্ছা, এইবার আসেন এটাকে আমরা ধরেন এপ্রিল এবং মে চলে গেছে, এটা আমরা প্রতি মাসে মাসে হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করব নিয়ম অনুযায়ী। তাহলে আপনি 2 মাসেটা অ্যাডজাস্ট করতে যদি চান, তখন রেন্ট এক্সপেন্স ডেবিট হবে আর প্রিপেইড রেন্ট ক্রেডিট হবে। এখন আপনি চাইলে এটার জন্য জার্নাল এন্ট্রিতে যাইতে পারেন, অ্যাডজাস্টিং যেটা করবেন এটার জন্য জার্নাল এন্ট্রিতে যাইতে পারেন। এটা এক্সপেন্স দিয়েও করা যাবে, বাট আমি এটা এক্সপেন্স দিয়ে দেখাবো না, কারণ সব অ্যাডজাস্টমেন্ট আপনি এক্সপেন্সে করতে পারবেন না। ঠিক আছে, কিন্তু আপনি জার্নালে করতে পারবেন। দেখেন আমি একটা এখানে দেখাই, একটা ওখানে দেখে, দুইটাই 2 মাসেরটা 2 জায়গায় দেখাই। মনে করেন মে মাসেরটা আপনি এটা দিয়ে করছেন, হ্যাঁ মে মাসেরটা, সরি এপ্রিলে ধরেন আমরা নিয়ম অনুযায়ী আমরা মাসের শেষ তারিখেই হচ্ছে এটাকে হিসাব করি, যে কোনো অ্যাডজাস্টিং মাসের শেষ তারিখে হয়। এখানে দেখেন রেন্ট ডেবিট 100, এখানে লেখেন প্রিপেইড রেন্ট ক্রেডিট 100, এরপর ন্যারেশন দিয়ে দিন, এই দেখেন 7 ক্লোজ, 1 মাস এটা আপনি ক্লোজ করছেন। এইটা আপনি চাইলে জুন মাসে ধরেন এপ্রিলেরটা গেল, এখন ধরেন মে মাসে তো চলে গেছে, ওই মে মাসের ধরেন $100 আপনি অ্যাডজাস্ট করবেন, এইটাও চাইলে আপনি এক্সপেন্সের মাধ্যমে করতে পারেন। দেখেন কিভাবে করবেন, এখানে আর আমাদের কোনো কিছু লেখার দরকার নেই,
প্রিপেইড, এখানে দেখেন পেমেন্ট অ্যাকাউন্ট, এখানে যেটা লিখবেন এখানে দেখেন প্রিপেইড ট্রেন কিন্তু এখানে শো করে, তবে এখানে কিন্তু সব কিছু শো করবে না। কি কি শো করে সেটা আগে দেখে নেবেন। ব্যাংক শো করে, ক্রেডিট কার্ড শো করে, আর আদার কারেন্ট অ্যাসেট, আর কিছু শো করে না, কোনো এক্সপেন্স শো করে না, কোনো রেভিনিউ শো করে না। এমন একটা অ্যাডজাস্টিং এন্ট্রি আপনার দরকার যেটা দুইটাই এক্সপেন্স, একটা এক্সপেন্স কমাবেন, একটা এক্সপেন্স বাড়াবেন, তখন কিন্তু এখানে পারবেন না। ক্লিয়ার? তখন আপনাকে কোথায় যেতে হবে? জার্নালে যেতে হবে। ওই জন্য অ্যাডজাস্টিং এর জন্য স্পেশালিস্ট হচ্ছে জার্নাল, ঠিক আছে? বাট এটা হবে, ঠিক আছে? এখানে লিখবেন রেন্ট, এই দেখেন এটাও কিন্তু আপনার কিন্তু জার্নাল জানতে হলো না, ঠিক আছে? দেখেন আপনি শুধু চিন্তা করেন যে এইটা কোত্থেকে কমে যাবে, যেহেতু আমি আগে অ্যাডভান্স দিছি ওই জায়গা থেকে এটা কমতে থাকবে, এই জন্য এটা আগে লিখবেন। আর আপনি কোন পারপাস খরচটা হবে, হবে প্রিপেইড, মানে সরি এখানে হবে রেন্ট, এটা ভুল লিখছি, এটা হবে রেন্ট, এখানে রেন্ট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এই যে এটা হবে। হ্যাঁ, এরপর আপনি 7 ক্লোজ দিবেন এবং ডেট দিবেন হচ্ছে আপনার মে মাসের 31, 7 ক্লোজ। ক্লিয়ার? হ্যাঁ, ব্যাংকের গুলো পারবেন। হ্যাঁ রাইট। হ্যাঁ, আমি যেটা বলবো আপনাদেরকে, যে কোনো অ্যাডজাস্টমেন্টের জন্য জার্নালে চলে যাবেন, এত হিসাব করার দরকার নেই, ঠিক আছে? আর ডিরেক্ট এক্সপেন্সের জন্য আপনি এক্সপেন্স মেনু ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আর এখানে দেখেন এই শিটে আমাদের আরও কিছু বিষয় আছে। ট্রান্সফার, দেখেন এই যে ট্রান্সফার, এই শিটটা শেয়ার করবো আপনাদেরকে। ধরুন ব্যাংক অফ আমেরিকা থেকে টাকা চলে গেছে ওয়েলস ফার্গোতে, ওয়েলস ফার্গো থেকে গেছে ব্যাংক অফ আমেরিকাতে, ওয়েলস ফার্গো থেকে গেছে এইচএসবিসি ব্যাংকে, ব্যাংক আমেরিকা থেকে সিটি ব্যাংক এনএতে গেছে। এখানে নাম আছে, ডেট আছে, ট্রান্সফার অ্যামাউন্ট সব দেওয়া আছে। আপনার কাজ হচ্ছে ট্রান্সফার করা। কিভাবে করা দেখেন, ফ্রম ব্যাংক অফ আমেরিকা থেকে গেছে ওয়েলস ফার্গোতে। আচ্ছা, আমার তো এখানে ব্যাংক অফ আমেরিকা নাই, আমি আমার যেটা আছে আমি ওটাতে দেখাই, আপনারা এটা ক্রিয়েট করে নিন। আচ্ছা, আমিও ক্রিয়েট করে নিই, সমস্যা নেই। দেখেন আমি চলে যাব হচ্ছে প্লাস নিউ আইকনে, ট্রান্সফারে যেতে হবে, ট্রান্সফার, ঠিক আছে? ট্রান্সফারে গেলে ফ্রম যেহেতু বলছে, তার মানে এইটা হবে আগে, এই অ্যাকাউন্ট থেকেই গেছে, এই যে ফ্রম, তার মানে এখানে আমার ব্যাংক অফ আমেরিকা নাই, আমি ব্যাংক অফ আমেরিকা ক্রিয়েট করে নেই। দেখেন ব্যাংক অফ আমেরিকা, এখানে ধরে নিচ্ছি 1401, এটা হচ্ছে আমাদের ব্যাংক, এবং এটা ধরে নিচ্ছি আমরা সেভিংস অ্যাকাউন্ট, এবং এটা ওপেনিং ব্যালেন্স ধরলাম হচ্ছে ধরুন $25,000, ঠিক আছে? এটা আমি ধরে নিচ্ছি হচ্ছে 2023 জানুয়ারি। আচ্ছা, এখানে আমার $25,000 ছিল, এই টাকাটা আমার কোন অ্যাকাউন্টে গেছে? 2-1-এ ওয়েলস ফার্গোতে গেছে, 2-1, তাহলে ডেট দিব আমরা 2-1, এই দেখেন ওইটা দিচ্ছি আমি 2-1, এটা হলো 24, ঠিক আছে? কোন অ্যাকাউন্টে গেছে? ওয়েলস ফার্গোতে গেছে। কত টাকা গেছে এখানে? 7,000, তাহলে এখানে লিখবেন 7,000, ঠিক আছে? এরপর আপনি 7 ক্লোজ দিবেন। পারবেন তো? এটা ডান, ঠিক আছে? এটা গেল। আচ্ছা, এখন আপনাদের গত ক্লাসে একটা ইনভয়েস করেছিলাম, কিছু ডিসকাউন্ট বাকি ছিল, মনে আছে? বলছিলাম যে এটা পরে দেখাবো, ওই ডিসকাউন্টটা ক্লিয়ার করে দেখাই দিই। ধরেন আমরা সেলসে যাব, আমরা এটা বের করব কিভাবে দেখেন, কাস্টমারে যাই, আচ্ছা কাস্টমারে নাকি ইনভয়েসে যাই, অল সেলসে যাই, অল সেলস, অল সেলসে গিয়ে আমরা একটু এই ইয়াটা খেয়াল করব। এখানে দেখবো পার্শিয়ালি এইটা এত ডিউ আছে,
এই যে $4.81 ডিউ আছে। প্রথমে এটা ওপেন করব, দেখেন এখন এই টাকা তো সে দিবে না। আচ্ছা, এটা আমি আবারও বলি, নর্মালি প্রতিষ্ঠানগুলো যেটা করে, মানে এটা ধরেন যে মানে সাথে সাথেই করে না, দেখা যাবে যে যখন হিসাবটা ক্লোজ করতে যায় তখন দেখে যে অনেকগুলো কাস্টমার, কারো কাছে 1 টাকা, কারো কাছে 2 টাকা, কারো কাছে 50 পয়সা, কারো কাছে অনেক এরকম থাকে। সো এগুলোকে তখন কি করতে হয়, মানে অ্যাডজাস্ট করতে হয়। আচ্ছা, রাইট অফ করতে পারেন, কিন্তু এটা রাইট অফ বলবো না, এটাকে বলবো ক্যাশ ডিসকাউন্ট। এবার দেখেন এইখানে আমার হচ্ছে ডিউ আছে কত, 4.81। আচ্ছা, এটাকে দেখেন আমরা এটা জার্নালে করলে সবচেয়ে সহজ হবে। আমরা এটা জার্নালের মাধ্যমেই করব। প্রথমে কাস্টমারের নাম কি, জেনিফার লি। এবার দেখেন আমরা চলে যাব প্লাস নিউ আইকনে গিয়ে জার্নাল এন্ট্রিতে যাব। জার্নাল এন্ট্রিতে গেলে এখন ধরেন কবে এটাকে অ্যাডজাস্ট করবেন, ধরেন আপনি আজকে ডেটে করবেন। আজকে ডেট কত, আজকে হচ্ছে 22 জুন 2025। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি ডিসকাউন্ট। দেখেন ডিসকাউন্ট রিলেটেড কি, ডিসকাউন্ট গিভেন দিব না আমরা, এখানে এসে আমরা দিব হচ্ছে, এখানে দিব হচ্ছে ডিসকাউন্ট। দেখেন ডিসকাউন্ট এক্সপেন্স দিতে পারেন, ডিসকাউন্ট পেমেন্টও দিতে পারেন। ডিসকাউন্ট পেমেন্ট দিলাম, দিয়ে আপনি এখানে হচ্ছে 7020 দিলাম। এখানে এসে আপনি লেখেন হচ্ছে এটা এক্সপেন্স, এটা দেন হচ্ছে আচ্ছা এটাকে যদি আমরা আদার এক্সপেন্স দেই তাহলে এখানে দেখেন পাবো কি, ডিসকাউন্ট পাওয়া যায় কিনা দেখি। আচ্ছা, তাহলে আমরা এটাকে আচ্ছা আদার এক্সপেন্স দিয়ে আদার এক্সপেন্সই দিয়ে দিই। এখানে কি কি আছে, আদার এক্সপেন্স আছে, এক্সপেন্স দিলে এখানে কি আসতেছে, ইউটিলিটি, ট্রাভেল। না, এটা ব্যাড ডেটে দিব না। আচ্ছা, এটা দিয়ে দিই, হ্যাঁ আদার বিজনেস এক্সপেন্স, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। দেখেন এটা দিব হচ্ছে আমরা কত, 4.81, আর এখানে আমরা দিব হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, কারণ ওটা আমার অ্যাকাউন্টস রিসিভেবলের লেজারে আছে। আচ্ছা, এখন অ্যাকাউন্টস রিসিভেবল মানে তো সব কাস্টমারের টাকাই, স্পেসিফিক কার টাকা, এটা তার নাম এই যে এখানে দিয়ে দিতে হবে। নাম ছিল কি জেনিফার, জেনিফার লি। এবার যখন এই নাম দিবেন তখন ওই ডিউ যে ইনভয়েসটা আছে, ইনভয়েসের সাথে হচ্ছে ট্যাগ হবে। কিভাবে ট্যাগ হবে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, এই কাজটা করার পরে আপনার মূলত আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যেই অ্যাডজাস্টমেন্ট সেটা হয়ে গেছে। বাট এই জায়গাতে আরেকটা অ্যাডজাস্টমেন্ট আছে, যেটা হচ্ছে ও আপনাকে ডিসপ্লেতে এখনো দেখাবে যে ডিউ আছে। এই দেখেন ডিসপ্লেতে দেখাবে এখনো ডিউ আছে। এখন আপনার যে কাজটা হবে, এই ইনভয়েসের সাথে ওই জার্নালটাকে ট্যাগ করে দিতে হবে। ট্যাগ করে দিলে তখন এটা জিরো শো করবে। কিভাবে ট্যাগ করবেন দেখেন, মনে করবেন এটা রিসিভ পেমেন্ট করতেছেন, যখনই রিসিভ পেমেন্টে যাবেন তখনই দেখা যাবে যে রিসিভ জিরো। কি কারণে জিরো, এখানে ডিউ ছিল 4.81, এটার সাথে সেটেলমেন্ট করার জন্য আমরা জার্নাল করেছি, এই যে জার্নাল, এটার সাথে ট্যাগ হয়ে গেছে। ট্যাগ হয়ে এটাকে আপনার জিরো হয়ে গেছে। এখন আপনি রেকর্ড অ্যান্ড ক্লোজ দেন, আপনার কোনো টাকা রিসিভও হবে না, কিছুই হবে না, কিন্তু এইটা পেইড দেখাবে। এই দেখেন, এই যে জেনিফার পেইড, এখন কিন্তু জেনিফার আর কোনো ডিউ ডিসপ্লেতে শো করতেছে না। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই থাকবে।